সো আমরা শুরু করি আমাদের আলফা বিটা এবং গামা ডিকে বা ক্ষয় নিয়ে। প্রথমে আমরা আলফা পার্টিকেল নিয়ে কথা বলবো, তারপরে আমরা গামা পার্টিকেল নিয়ে কথা বলবো, দেন আমরা হচ্ছে আলফা বিটা পার্টিকেল, দেন আমরা গামা পার্টিকেলে যাব এবং এই রিলেটেড কিছু ম্যাথ সলভ করব। আচ্ছা, এই যে আলফা বিটা গামা ক্ষয় বা ডিকে যেটাকে আমরা বলতেছি, এটা বাংলা হচ্ছে ক্ষয়, এইটা হচ্ছে এক ধরনের নিউক্লিয়ার ফেনোমেনা। কেন নিউক্লিয়ার ফেনোমেনা বলতেছি, কাকে নিউক্লিয়ার ফেনোমেনা বলবো? যেখানে হচ্ছে আমাদের নিউক্লিয়াসে চেঞ্জ আসবে, আমাদের নিউক্লিয়াসের ভিতরে চেঞ্জ আসবে, তাকে বলবো হচ্ছে আমরা নিউক্লিয়ার ফেনোমেনা। এই আলফা বিটা গামা ডিকে এটা হচ্ছে আমাদের এক ধরনের নিউক্লিয়ার ফেনোমেনা। চলো আমরা শুরু করি আলফা পার্টিকেল দিয়ে আলোচনা, আস্তে আস্তে তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। সো আলফা পার্টিকেল এর যে ক্যারেক্টারিস্টিক্স সেটা সম্পর্কে বেসিক ক্যারেক্টারিস্টিক্স তোমাদের সবারই জানা আছে। একটা হচ্ছে আলফা পার্টিকেল হচ্ছে আমাদের হিলিয়াম নিউক্লিয়াস বা আলফা কণা যাকে বলতেছি আমরা। আলফা কণা হচ্ছে আমাদের হিলিয়াম নিউক্লিয়াস, এটা সবাই জানো। আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। তারপর হচ্ছে আলফা কণার যে ভর, আলফা কণার ভর কত, কেউ একজন বলো তো? আলফা কণার ভর কত? 4 4 4 AMU। AMU, 4 এটা বলতে mu হবে এক্স্যাক্টলি। আলফা কণা ভর হচ্ছে 4 AMU। আর আলফা কণার চার্জ হচ্ছে আমাদের, আলফা কণার চার্জ হচ্ছে +2 ইলেকট্রন। এটা হচ্ছে আমাদের আলফা কণার চার্জ +2 ইলেকট্রন। আর আলফা কণার ভর হচ্ছে আমাদের 4 AMU। কারণ আলফা কণার স্ট্রাকচারটা যদি আমরা দেখি, আলফা কণা যেহেতু হিলিয়াম নিউক্লিয়াস, তার মানে হিলিয়াম নিউক্লিয়াসে আছে আমাদের দুইটা প্রোটন এবং দুইটা নিউট্রন। যেহেতু আমরা জানি যে প্রোটন আর নিউট্রন এদের ভরটা আসলে 1 AMU এর কাছাকাছি, তাই এখানে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন যোগ করে আমরা পাচ্ছি 4টা 4 AMU পাচ্ছি। আর 1 AMU মানে তো তোমরা জানো 1.66 × 10⁻24 গ্রাম, এটা হচ্ছে 1 AMU। এই আলফা পার্টিকেলকে আমরা রিপ্রেজেন্ট করি বা আলফা কণাকে আমরা রিপ্রেজেন্ট করি এইভাবে, যেখানে আমাদের হচ্ছে এই 4 দ্বারা বোঝাচ্ছে আলফা পার্টিকেলের ভর সংখ্যা, আর ভর সংখ্যা মানে যেন প্রোটন প্লাস নিউট্রন। আর নিচের 2 দ্বারা বোঝাচ্ছে, এই 2 দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। আর 2+ দ্বারা বোঝাচ্ছে ইলেকট্রন নাই কোনো আলফা পার্টিকেল, মানে হিলিয়াম নিউক্লিয়াস, পিওর হিলিয়াম নিউক্লিয়াস, এখানে যে কোনো ইলেকট্রন নাই, সেটা 2+ দেখে বুঝতে পারতেছো। হিলিয়ামের সাধারণত দুইটা ইলেকট্রন থাকে, যেহেতু এখানে 2+, তার মানে দুইটাই নাই, শুধুমাত্র হিলিয়াম নিউক্লিয়াস হচ্ছে আমাদের আলফা কণা। আচ্ছা, দেন আলফা কণার যদি একটা জেনারেলাইজ রিঅ্যাকশন দেখি বা সাধারণ বিক্রিয়া দেখি, তাহলে সেটা কিরকম হতে পারে? ধরো এক্স নামক একটি পরমাণু থেকে, যেটার ভর সংখ্যা হচ্ছে আমাদের এ আর পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের জেড। সো এক্স নামক একটি পরমাণু থেকে যদি আমাদের আলফা পার্টিকেল বের হয়ে যায়, এক্স নামক একটি পরমাণু থেকে যদি আমাদের আলফা পার্টিকেল বের হয়, তাহলে আমরা এখানে পাবো, এখানে যে আরেকটা পরমাণু ধরলাম সেটা ওয়াই, সে ওয়াই এর প্রপার্টি কি হবে? সে ওয়াই এর আসলে A-4 হবে উপরে। আমাদের যে ভর সংখ্যা সেটা হবে A-4, আর যে পারমাণবিক সংখ্যা সেটা হবে হচ্ছে Z-2। ভর সংখ্যা হবে A-4 এবং পারমাণবিক সংখ্যা হবে Z-2। এখানে একটা কথা অলওয়েজ মনে রাখবা, আমাদের বাম পাশ এবং ডান পাশ, বাম পাশ এবং ডান পাশে আমাদের যে ভর সংখ্যার যোগফল, ডান পাশ এবং বাম পাশে আমাদের ভর সংখ্যার যোগফল এবং পারমাণবিক সংখ্যার যোগফল অলওয়েজ সমান হতে হবে। সো আমরা একটু দেখে নিই, বাম পাশে আমাদের ভর সংখ্যা হচ্ছে এ, ডান পাশে কি হচ্ছে 4 + A-4, তাহলে আমরা ডান পাশেও পাচ্ছি এ। যদি আমাদের ওয়াই এর ভর সংখ্যা A-4 হয়, তাহলেই আমরা ডান পাশ এবং বাম পাশের ভর সংখ্যা এ এটা কনস্ট্যান্ট থাকতেছে, এটা অলওয়েজ স্যাটিসফাই করবে। সেটা সবাই মনে রেখো যে ভর সংখ্যা বাম পাশ এবং ডান পাশ অলওয়েজ সেম হবে। আর কি সেম হবে? পারমাণবিক সংখ্যা। সো বাম পাশে পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের জেড, আর ডান পাশে হচ্ছে 2 + Z-2, অর্থাৎ ডান পাশে আমরা জেড পাচ্ছি। সো এইভাবে আমাদের বাম পাশ এবং ডান পাশ ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যাকে অবশ্যই সেম রাখতে হবে। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে না? রেকর্ডিং আইকন কি দেখা যাচ্ছে উপরে? হচ্ছে ভাইয়া। ওকে, জি ঠিক আছে। ভাইয়া। সো আমরা যদি একটা এক্সাম্পলে আসি, এবং এটাও আমরা আজকে শিখবো যে বা বুঝবো যে আসলে কেন আমাদের আলফা কণা বিকিরণ হয়, এই রিজনটা জানা জরুরি তোমাদের জন্য, জাস্ট জানার জন্য জানা আর কি, পরীক্ষায় আসবে না। আচ্ছা, সো আমরা এক্সাম্পলে যেটা দেখতেছি, একটা ইউরেনিয়াম পরমাণু যার আমাদের ভর সংখ্যা হচ্ছে 238 এবং পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 92টা। সো ইউরেনিয়াম থেকে যদি আমাদের একটা আলফা কণা বের হয়ে যায়, তাহলে আমরা পাবো হচ্ছে 4 হিলিয়াম 2+, একটা আলফা কণা বের হয়ে গেল। তাহলে এখানে যে ওয়াই নামক মৌলটা, সেই ওয়াই নামক মৌলের ভর সংখ্যা কত হবে? অবশ্যই গান শুনে। হ্যাঁ, গান শুনে মানে? আচ্ছা, কারো কি মাইক্রোফোন অন আছে? না ভাই, সব ঠিক আছে। আচ্ছা, গানের আওয়াজ কে কোথা থেকে পেল? হইছে, আমি শুনতেছি। আচ্ছা, তাহলে মেবি মৃদুল মৃদুল। ও আচ্ছা,
আচ্ছা সমস্যা নাই, দেখতে থাকি আমরা। কেউ কি ক্লাসে ঢুকতে পারতেছো না, এমন কিছু হয়েছে? বর্ণ কি বর্ণ ঢুকতে, ভাই ঢুকতে পারে না। বর্ণ আসছো তুমি নাকি এখনো? না না ঢুকতে পারে, রেকর্ডিং দেখবে। বাট না ঢোকার তো কোনো রিজন নাই, মেবি আসলে ওর নেট কানেকশন স্লো ও হতে ক্লিক পারছে। করলে ভাইয়া, ও ক্লিক করলে নাকি মানে সরাসরি জুমে না এসে আবার জুমে লগ ইন করতে বলে? ভেজাল হ্যাঁ হচ্ছে। তাহলে লগ ইন করুক, লগ ইন করলেই হবে। আমি সেটাই বলেছিলাম, বাট লগ ইন করলেও নাকি হয় না। আচ্ছা মেবি সফটওয়্যার আপডেট করতে হবে। আচ্ছা দেখো তোকে সফটওয়্যার আপডেট করতে বলো, বা হচ্ছে তোমার এই জুমের হচ্ছে অ্যাপ ইনফোতে গিয়ে ক্যাচটা ক্লিয়ার করে দিতে বলো সফটওয়্যারে, তাহলে হয়তো কাজ ভাইয়া করবে। লাভ নাই, হতাশ হয়ে চলে গেছে। ও আচ্ছা। আচ্ছা তাহলে আমরা যেখানে ছিলাম আর কি, আমাদের ভর সংখ্যা, তাহলে যে নতুন পরমাণু পাচ্ছি সেই নতুন পরমাণু ভর সংখ্যা কত হবে কেউ বলো তো, আগের রুল অনুযায়ী? 234 234। আর প্রোটন সংখ্যা কত হবে? 90 90। সো এটার উপর আমরা ডিসিশন নিতে পারি, যেহেতু 90 প্রোটন সংখ্যা, তার মানে এটা হচ্ছে আমাদের থোরিয়াম। সো এখানে পাচ্ছি আমরা থোরিয়াম, এবং এখানে হিউজ পরিমাণ এনার্জি উৎপন্ন হবে, কিউ যেটাকে বলতেছি আমরা কিউ। এই কিউ হচ্ছে আমাদের যে শক্তি, এখানে প্রচুর যে শক্তি উৎপন্ন হওয়ার কথা ছিল সেই শক্তিটা এখানে উৎপন্ন হচ্ছে। আচ্ছা তোমরা আশা করি জিনিসটা বুঝতে পারছো, বাম পাশ এবং ডান পাশে ভর সংখ্যার যোগফল সেম হবে। এখানে 238, তার মানে 4 প্লাস 234 আমরা পাচ্ছি 238, এখানে 92, দেন 2 প্লাস 90 আমরা পাচ্ছি 92। অর্থাৎ বাম পাশ এবং ডান পাশে ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যার যোগফলটা সেম হবে। আচ্ছা সো এখন আসো যে এখানে কেন আমাদের আলফা বিকিরণ হচ্ছে এই জিনিসটা আমরা বুঝি। সো এটা বোঝার জন্য তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এই যে পরমাণু যে কাহিনীগুলো, এখানে একটা ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরটা হচ্ছে আমাদের প্রোটন এবং নিউট্রনের রেশিও, বা প্রোটন এবং নিউট্রনের অনুপাত। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের n/p এর অনুপাতের একটা বিষয় আছে। কিছু কিছু পরমাণু আছে যারা আমাদের, আচ্ছা আমি তোমাদের একটু দেখাই ডায়াগ্রামটা, জাস্ট একটু এতটুকু আইডিয়া থাকলেই হবে, বেশি ডিপ দরকার নাই। এই যে আমি যদি একটা গ্রাফ দেখাই, এখানে এন রাখলাম, এখানে পি রাখলাম। আচ্ছা এখানে আমি যদি একটা স্টেবিলিটি কার্ভ বলে একটা কথা আছে, স্টেবিলিটি কার্ভ, অর্থাৎ যে সকল মৌলগুলো স্টেবিলিটি কার্ভের বাইরে অবস্থান করে, স্টেবিলিটি কার্ভের বাইরে অবস্থান করে, তাদের মধ্যে সাধারণত এই ধরনের নিউক্লিয়ার ফেনোমেনা গুলো পর্যবেক্ষিত হয়। আচ্ছা সো কিছু কিছু মৌল আমাদের এই কি করে, এই যে স্টেবিলিটি কার্ভ বলতেছি আমরা এটাকে, স্টেবিলিটি কার্ভ। আমি কিছুক্ষণ পর তোমাদের একটা চিত্র দেখাবো, ফিগার দেখাবো, এটাকে বলতেছি আমরা স্টেবিলিটি কার্ভ। আচ্ছা স্টেবিলিটি কার্ভ, যে সকল মৌল, একটা কথা মাথায় রাখো, সকল মৌল কি হতে চায়, স্টেবল হতে চায়। পৃথিবীর মানে সকল কিছু বৈশিষ্ট্য অ্যাকচুয়ালি স্টেবিলিটির দিকে যেতে চাওয়া। সো যে সকল মৌলগুলো এই কার্ভের বাইরে আছে, সো তারা অ্যাকচুয়ালি স্টেবল এলিমেন্টে পরিণত হতে চাবে। সো দেখো এখানে ধরো স্টেবিলিটি কার্ভের উপরে আছে কিছু মৌল, যাদেরকে আমি এখানে গ্রিন ডট দিয়ে দেখাচ্ছি, আর কিছু মৌল আমাদের স্টেবিলিটি কার্ভের নিচে অবস্থান করতেছে, তাদের আমি এই কালারতে দেখাচ্ছি। আচ্ছা এটা হচ্ছে স্টেবিলিটি কার্ভের নিচে অবস্থান করতেছে। আমরা বলতেছি প্রোটন প্লাস নিউট্রন, নিউট্রন বাই প্রোটন রেশিও, অর্থাৎ যে সকল মৌলগুলোর প্রোটন প্লাস নিউট্রন রেশিও কম, একটা কথা মাথায় রাখো, যে সকল মৌলগুলোর নিউট্রন বাই প্রোটন রেশিও বা নিউট্রন বা প্রোটনের অনুপাত যাদের কম স্টেবিলিটি কার্ভের চেয়ে, তারা অ্যাকচুয়ালি আলফা ডিকের মাধ্যমে স্টেবিলিটি কার্ভের দিকে যেতে চাচ্ছে। তো তাদের আলফা দিকে হবে বা আলফা ক্ষয় হবে, আলফা কণা বিকিরণ হবে যাদের n/p এর রেশিওটা কম স্টেবিলিটি কার্ভের থেকে। এখন একটু দেখি আমরা ইউরেনিয়ামের ক্ষেত্রে n/p এর রেশিওটা কি হচ্ছে। সো নাম্বার অফ নাইট্রোজেন কিভাবে বের করব, কেউ একজন বলো তো, এখানে নিউট্রনের সংখ্যা কেমনে বের করব, এখানে নাইট্রোজেন কেন বলতেছি, নিউট্রনের সংখ্যা 238 minus 92 এক্স্যাক্টলি, কারণ 238 হচ্ছে আমাদের ভর সংখ্যা, ভর সংখ্যা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। তার মানে আমরা যদি ভর সংখ্যা থেকে প্রোটনের সংখ্যা বাদ দেই, অর্থাৎ 92 বাদ দেই, তাহলে আমরা পাবো নিউট্রনের সংখ্যা। তাহলে মানে আমরা পাচ্ছি 238 বিয়োগ 92, আর প্রোটনের সংখ্যা হচ্ছে আমাদের 92। তাহলে এখানে 238 মাইনাস 92, এখানে পাচ্ছি 146 ডিভাইডেড বাই 92। এই রেশিওটা আসতেছে আমাদের 1.58। এটা হচ্ছে আমাদের প্রোটন নিউট্রন বাই প্রোটন রেশিও 1.58। তাহলে দেখো আলফা কণা বিকিরণের মাধ্যমে আমরা যে থোরিয়াম পাচ্ছি, সেই থোরিয়ামের নিউট্রন বাই প্রোটন রেশিওটা আমরা একটু কনসিডার করি কত হয়। থোরিয়ামের ক্ষেত্রে নিউট্রন বাই প্রোটন রেশিও, নিউট্রনের ভ্যালু, আমরা নিউট্রনের মান কত, নিউট্রন কতটা আছে, 144টা। আচ্ছা প্রোটন কয়টা আছে, প্রোটন আছে আমাদের 90টা। তাহলে 144 কে 90 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 1.6। এটা হচ্ছে আমাদের নিউট্রন বাই প্রোটন রেশিও থোরিয়ামের ক্ষেত্রে। দেখো তো রেশিওটা বেড়ে গেছে না, প্রথম ক্ষেত্রে কম ছিল, দ্বিতীয় ক্ষেত্রে রেশিওটা বেড়ে গেছে, তারপরে স্টেবিলিটি কার্ভের দিকে যেতে যাচ্ছে।
তারপরে আমরা বলতে পারি আলফা ডিকে তাদেরই হবে যাদের স্টেবিলিটি কার্ভের নিচে অবস্থান করতেছে নিউট্রন আর প্রোটনের অনুপাত, তাদের আলফা ডিকের মাধ্যমে অনুপাতের মানটা বেড়ে যাবে। প্রথমে ছিল 1. সবাই একটু খেয়াল করো 1.58, আর দ্বিতীয় ক্ষেত্রে রেশিও বেড়ে হয়ে গেছে 1.6। তার মানে আলফা ডিকের মাধ্যমে স্টেবিলিটি গেইন করতে চাই। এই জন্য হচ্ছে আমাদের এই বড় পরমাণুগুলো যেগুলো আসলে 80-র উপরে পারমাণবিক সংখ্যা, তাদের এই ধরনের আলফা ডিকের মাধ্যমে মোর স্টেবল বা স্টেবিলিটি কার্ভের দিকে যেতে চায় এই ধরনের বিকিরণের মাধ্যমে। সবাই বুঝতে পারছে জিনিসটা? এতটুকু বুঝলেই চলবে। স্টেবিলিটি কার্ভ, নিউট্রন প্রোটনের রেশিও, এই হিসাবটা বুঝছো কেন আলফা কণা বিকিরণ হয়? ভাইয়া শুধু আলফা কণাই কেন? আচ্ছা, আলফা কণা বিকিরণ আমরা দেখবো যে সকল মৌলগুলো স্টেবিলিটি কার্ভের উপরে আছে, স্টেবিলিটি কার্ভের উপরে আছে, অর্থাৎ আমি যাতে গ্রিন ডট দিয়ে দেখাচ্ছি তারা আসলে বিটা মাইনাস ডিকে করবে। বিটা ডিকে দুই রকম, একটা বিটা প্লাস ডিকে, একটা বিটা মাইনাস ডিকে। ইনশাআল্লাহ আজকের লেকচারে এগুলো সবকিছু থাকতেছে। তারা বিটা ডিকে করবে, বিটা মাইনাস ডিকে করবে। আর স্টেবিলিটি কার্ভের নিচে শুধুমাত্র আলফা না, এখানে বিটা মাইনাস ডিকে, বিটা প্লাস ডিকেও হতে পারে। স্টেবিলিটি কার্ভের নিচে আলফা ডিকের পাশাপাশি বিটা প্লাস ডিকেও হতে পারে, আর স্টেবিলিটি কার্ভের উপরে বিটা মাইনাস ডিকে হবে। আমরা সামনে এই বিষয়গুলো ক্লিয়ার করব। আচ্ছা, সো এতটুকু আমরা বুঝলাম। এই কিউ বা হিউজ একটা শক্তি উৎপন্ন হচ্ছে, এই কিউ এর মানটা আমরা বের করতে পারি, জানো? এই কিউ এর মানটা আমরা ক্যালকুলেট করতে পারি। এই কিউ এর মানটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি সেটা আমরা এখন দেখি। আচ্ছা, তার আগে একটা বিষয়, এখানে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ভর ত্রুটি। কনসেপ্টটার নাম হচ্ছে ভর ত্রুটি। আচ্ছা, এই ভর ত্রুটির কনসেপ্টটা আমাদের মেইনলি তোমাদের পরিচয় করে দেওয়া হবে ফিজিক্স সেকেন্ড পেপারে, বাট এই চ্যাপ্টারে এই কনসেপ্ট থেকে অ্যাডমিশন টেস্টে ম্যাথ আসে, তাই আমি এখানে তোমাদের দেখাই দিচ্ছি বিষয়গুলো। আচ্ছা, সো এখন ভালো করে দেখে নাও, তাহলে লাস্টের দিকে যখন ফিজিক্সে পড়বা তখন কষ্টটা কম হবে আর কি। সো ভর ত্রুটির যে বিষয়টা, এখানে ভর ত্রুটি কেন বলতেছি, তোমরা যদি ইউরেনিয়ামের ভর দেখো, ইউরেনিয়ামের ভর AMU তে, তুমি দেখবা যে ইউরেনিয়ামের ভর থেকে যদি তুমি আলফা কণার ভর আর থোরিয়ামের ভরকে যদি বিয়োগ করো, তাহলে দেখবা কিছু পরিমাণ ভর এখানে মানে কিছু পরিমাণ ভর অবশিষ্ট থাকতেছে, বাট সেটা তো হওয়ার কথা না। আমরা নরমালি কি হয়, নরমালি হচ্ছে আমাদের বাম পাশের ভর এবং ডান পাশের ভর সমান হওয়াটাই আমরা এক্সপেক্ট করি, বাট রিয়েল লাইফে সেটা হবে না, কিছু পরিমাণ ভর হারায় যাবে। এই যে ভরটা হারায় যাচ্ছে, এই হারানো ভরটাই আসলে শক্তি হিসেবে এখানে প্রকাশ পাচ্ছে, যেখানে যেই মানটা আমরা আলবার্ট আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ E=mc² দিয়ে বের করতে পারবো। এই কিউ এর মানটা, যে পরিমাণ ভরটা আমাদের হারায় যাচ্ছে বিক্রিয়াটার ফলে, অর্থাৎ ইউরেনিয়াম থেকে আলফা কণা প্লাস থোরিয়ামে যে পরিমাণ ভর আমরা হারায় ফেলতেছি, সেই পরিমাণ ভরটাই আমাদের এখানে শক্তি হিসেবে প্রকাশ পাচ্ছে। সবাই কি ধরতে পারছো এই পয়েন্টটা? এখানে তো আপাত দৃষ্টিতে কোনো ভর লস হচ্ছে না দেখছি। আচ্ছা, সেটাই আমি এখন দেখাচ্ছি। এটা তোমাদের এই কারণে মনে হতে পারে যে আসলে ইউরেনিয়ামের ভরটা তুমি দেখতেছো 238 AMU, বাট অ্যাকচুয়ালি 238 AMU এটা অ্যাকচুয়াল ভ্যালুটা না, অ্যাকচুয়াল ভ্যালুটা মানে 238 পয়েন্ট সামথিং থাকবে। এই পয়েন্ট সামথিং এর কারণে অ্যাকচুয়ালি হিউজ একটা এনার্জি আমরা উৎপন্ন হতে দেখবো। আমরা কিছুক্ষণে যখন ম্যাথে যাব তখন ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এটা। সো আমরা দেখি ভর ত্রুটিটা আমরা কিভাবে বের করতে পারি। তো ভাইয়া, হ্যাঁ বলো ভাইয়া। ভর ত্রুটির আরেকটু ভাইয়া একটু বললে ভালো হতো। হ্যাঁ, ভর ত্রুটির ইকুয়েশনটা দেখো তাহলে ক্লিয়ার হবে। সো ভর ত্রুটির ইকুয়েশন আমি কি বলতেছি, আমরা এটাকে ধরলাম হচ্ছে আমাদের এক্স মৌল, এটাকে ধরলাম আমরা এক্স মৌল, আর এই থোরিয়ামকে ধরলাম আমরা ওয়াই মৌল। তাহলে কি ভর ত্রুটি আমরা কিভাবে পাবো, যদি আমরা এক্স এর ভর থেকে, দেখো খেয়াল করো, এক্স এর ভর থেকে যদি আমরা আলফা কণার ভর প্লাস আমাদের ওয়াই পরমাণু ভর, যদি আমরা এই দুইটা আলফা কণা ভর প্লাস ওয়াই পরমাণু ভর যদি আমরা এক্স পরমাণু ভর থেকে বিয়োগ করি, তাহলে আমরা এখানে কিছুটা মানে একটা পজিটিভ ভ্যালু পাবো, একটা পজিটিভ ভ্যালু। নরমালি শূন্য হওয়া উচিত ছিল, বাট শূন্য হবে না, এখানে কিছু পরিমাণ ভর হারায় যাবে, অর্থাৎ এখান থেকে আমরা কিছু একটা মান পাবো, একটা পজিটিভ সামথিং একটা মান আসবে এখান থেকে, কারণ এখানে ভরটা কমে গেছে, এই কিছু পরিমাণ ভর এখানে হারায় গেছে। যে হারানো ভরটাই আমরা এখানে শক্তি হিসেবে পাচ্ছি, হিউজ পরিমাণ এনার্জি হিসেবে পাচ্ছি, যে মানটা আমরা আসলে আলবার্ট আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ থেকে E=mc² থেকে বের করতে পারবো। আচ্ছা, আশা করি বুঝতে পারছি আমরা, এখন ম্যাথ দেখলে ইনশাআল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাবে। সো এই ডেল্টা এম এর একটা ভ্যালু আছে, অবশ্যই একটা পজিটিভ ভ্যালু আছে, নো ডাউট এখানে একটা পজিটিভ ভ্যালু আছে। আচ্ছা, ডেল্টা এম এর যে ইকুয়েশনটা আমি লিখছি, এই ইকুয়েশনটা সবাই বুঝছি আমরা? ভাইয়া mx আর my কি ডিনোট করছে আরেকবার বললে ভালো হতো।
হ্যাঁ আপু আরেকবার প্লিজ কোশ্চেনটা। mx আর my এখানে কি ডিনোট করছে আরেকবার আচ্ছা, বললে ভালো। এখানে এক্স বলতে আমি ইউরেনিয়াম বোঝাচ্ছি আর ওয়াই বলতে আমি থোরিয়াম বোঝাচ্ছি। মানে এম এক্স হচ্ছে আমাদের ইউরেনিয়ামের ভর আর এম ওয়াই হচ্ছে আমাদের থোরিয়ামের ভর আর এম আলফা হচ্ছে আমাদের আলফা কণার ভর। অর্থাৎ আমরা ডান পাশের গুলোকে এক পাশে রাখছি এখানে আর বাম পাশেরটাকে এক পাশে রাখছি। যেহেতু ভর কমে যাচ্ছে তাই আমি বাম পাশেরটা থেকে ডান পাশেরটা বিয়োগ করতেছি। আশা করি এবার ক্লিয়ার সবাই। ভাইয়া জি ভাইয়া। হ্যাঁ বলো ভাইয়া। এটা কি প্রকৃত ভর? হ্যাঁ এটা প্রকৃত ভর, অবশ্যই প্রকৃত ভর। আর আমরা যে এএমইউতে যে ভরটা পাচ্ছি সামান্য একটু ডিফার করে, আমরা ম্যাথে একটা ভ্যালু দেখতে বুঝতে পারবো। আচ্ছা এই জেলটা আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো ভাইয়া। ভাইয়া ডেল্টা এম যে শক্তিগুলো আছে ওগুলা কই কিউ দিয়ে বুঝেছেন ওই শক্তিগুলা? ডেল্টা এম যে পরিমাণ ভরটা আমাদের হারায় যাচ্ছে সেটাই আসলে শক্তি হিসেবে উৎপন্ন হবে। সেই শক্তির ভাইয়া কোনটা ভ্যালুটা, কিউ লিখছেন যে? আচ্ছা সে কিউটা তো ডেল্টা এম না, ওই কিউটা হচ্ছে আমাদের ডেল্টা এম সি স্কোয়ার, এম সি স্কোয়ার ডেল্টা এম সি স্কোয়ার, বুঝছো? এই হারানো জি ভাই ভরটা, ওইটাই বললাম আর কি, মানে হ্যাঁ ওইটা শক্তিতে রূপান্তর হয়েছে। হ্যাঁ ওই ডেল্টা এমটা আমাদের শক্তিতে রূপান্তর হয়ে গেছে, ডেল্টা এম সি স্কোয়ার। তাহলে ডেল্টা এম কে আমরা কি লিখতে পারি? যেহেতু আইনস্টাইনের ফর্মুলা আমরা সবাই জানি ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার। আচ্ছা সো এই ডেল্টা এম, দেখো আমরা ডেল্টা এম এর সমীকরণটা লিখছি এম এক্স মাইনাস এম আলফা প্লাস হচ্ছে এম ওয়াই ইন্টু সি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কিউ এর ভ্যালু, মানে কিউ এর মানটা যে পরিমাণ শক্তিটা এখানে উৎপন্ন হচ্ছে এই নিউক্লিয়ার রিঅ্যাকশনে, অর্থাৎ কিউ এর ভ্যালুটা হচ্ছে এইটা। এখন দেখো আমরা আসলে ম্যাথ করার সময় এভাবে করব না, আমরা ম্যাথে জাস্ট একটা কাজ করব, তোমাদের একটা দেখাই দিচ্ছি ভ্যালুটা। সো এটাতে একটা ফর্মুলা যেটা তোমরা মনে রাখবো অবশ্যই। বাট এখানে আমরা যেটা করব এটা তো অবশ্যই কিসে আসবে বলো তো? এই তোমার হচ্ছে কিউ এর মানটা আমাদের যে এএমইউ তে আসবে না, এখানে পার্থক্যটা কেউ একজন বলো তো? এই পার্থক্যটা অবশ্যই এএমইউ তে আসবে না, অ্যাটমিক মাস ইউনিট। জি ভাইয়া। আর সি এর মানটা বসাচ্ছি আমরা মিটার পার সেকেন্ড। সো এখান থেকে আমরা আমাদের কি করতে হবে, যদি জুল পেতে চাই এই এএমইউ কে আমাদের কনভার্ট করতে হবে কেজিতে। 1.66 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি, তো আমাদের কেজিতে কনভার্ট হয়ে গেল। জুলের মানে কি? নিউটন মিটার পার সেকেন্ড। সো আমরা এখান থেকে জুলে পাচ্ছি এনার্জি মানটা। সো সবাই কিন্তু চেঞ্জ করতে ভুলো না, এএমইউ কে অবশ্যই কেজিতে নিতে হবে, না হলে কিন্তু কিউ এর ভ্যালু তুমি পাবা না জুলে। আচ্ছা বাট আমরা এখানে যেটা করব, কিউ এর ভ্যালুটা আমরা আসলে এখানে মেগা ইলেকট্রন ভোল্টে পেতে চাই। কিউ এর ভ্যালুটা আমরা মেগা ইলেকট্রন ভোল্টে পেতে চাই। সো কিভাবে পেতে পারি তোমরা একটু দেখো, এইভাবে আমরা ট্রান্সফার করতে পারি। তো তোমাদের একটু ট্রান্সফরমেশনটা দেখাই। আচ্ছা সো আমরা ধরলাম আমাদের যে এনার্জি, সেই এনার্জিটা হচ্ছে এনার্জি ইকুয়ালস টু লিখলাম 1 AMU ইনটু সি স্কোয়ার, এটা লিখলাম। তোমাদের একটা টার্মের সাথে একটু পরিচয় করা দিই, 1 AMU বা 1 অ্যাটমিক মাস ইউনিট, এই জিনিসটাকে আমরা বলতে পারি 1 ইউ। এএমইউ কে আমরা ইউ লিখতে পারি, ইউ দ্বারাও ডিনোট করতে পারি, এএমইউ কে আমরা ইউ দ্বারাও ডিনোট করতে পারি। সেই ইউটা বোঝায় হচ্ছে ইউনিফাইড মাস, ইউনিফাইড মাস টোটাল ভর, ইউনিফাইড মাস। এএমইউ আর হচ্ছে আমাদের ইউ এর কনসেপ্টটা সেম, সো এটা নিয়ে কনফিউশনের কিছু না, ভ্যালুটা সেমই। সো 1 ইউ যে ভ্যালু 1 এএমইউ একই একই জিনিস, জাস্ট ডিফারেন্ট নাম। এই ইউটা দ্বারা বোঝা হয় ইউনিফাইড মাস। আচ্ছা সো আমি এএমইউ কে ইউ দ্বারা ইউ লিখতাম জাস্ট, এটা কোনো ম্যাটারই না, আমি এএমইউ লিখতে পারতাম। আচ্ছা সো 1 এখান থেকে আমরা জাস্ট কি করব জানো, এখান থেকে হচ্ছে আমরা 1 ইউ আর এখান থেকে ইলেকট্রন ভোল্টে আমরা এটাকে কনভার্ট করব। সো একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এই 1 ইউ কে আমরা লিখতে পারি 1.66 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি ইনটু সি স্কোয়ার। সো সি স্কোয়ারে ভ্যালু বসাই দিলাম 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 স্কোয়ার। দেন এখান থেকে মানটা পাচ্ছি আমরা 1.494 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 জুল, এই মানটা পাচ্ছি। এটা কি আমাদের 1 এএমইউ এর জন্য এনার্জি, 1 এএমইউ ভরটুটির জন্য এনার্জি। আচ্ছা আইনস্টাইনের সমীকরণ, ওকে। সো আমরা এখান থেকে বলতে পারি এটা জুলে আসলো। এই জুলকে আমি কি করলাম, এই জুলকে আমরা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করলাম। সো 1 জুলকে আমরা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করার জন্য কি করব, গুণ করব না ভাগ করব? 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। জুলকে আমরা কি ভাগ করব নাকি গুণ করব? ভাগ করবো ভাই। ভাগ করব। কারো যদি একটু কষ্ট হয় বুঝতে, জাস্ট পাশে লাইন লিখে নিবা 1 ইভি ইকুয়ালস টু জানো 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। সো 1 জুল হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইভি। আচ্ছা এই ভ্যালুটা থেকে একটু চিন্তা করে নিবা। সো আমরা ভাগ করব, জুলকে আমরা যদি ইভি তে কনভার্ট করতে চাই আমরা হচ্ছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে আমাদের ইভি তে কনভার্ট হবে। সো আমরা এখান থেকে ইভি পেলাম।
এই ইভির পর আমরা যদি একটু দেখি, আমরা এখানে লিখতে পারি আসলে এই যে এই ভ্যালুটাকে আমরা লিখতে পারি, এই ভ্যালুটাকে লিখতে পারি 9 তোমার 933.75 ইন্টু 10⁶ ইভি, এই জিনিসটা পেলাম আমরা, এই মানটা। সো এই যে 10⁶, বা এই মানটা 933 না দিয়ে আমরা অ্যারাউন্ড দিলাম 931.5 ইন্টু 10⁶ ইভি। সো এই যে 931.5 ইন্টু 10⁶ ইভি, এই জিনিসটাকে আমরা লিখতে পারি কি, এই জিনিসটাকে লিখতে পারি আমরা 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা ইলেকট্রন ভোল্ট, কারণ তোমরা জানো 10⁶ দ্বারা মেগা বোঝায়। সো মেগা ইলেকট্রন ভোল্ট পেলাম। তাহলে দেখো এখান থেকে একটা মজার জিনিস, সেখান থেকে আমরা লিখতে পারি অ্যাকচুয়ালি, আমরা তো আগেই বললাম ইকুয়ালস টু কি 1u ইনটু c স্কয়ার, মানে আমরা 1 AMU এর জন্য এনার্জিটা বের করতে যাচ্ছি, জাস্ট 1 AMU এর জন্য আমরা জাস্ট এনার্জিটা বের করতে যাচ্ছি। তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি 1 AMU এর জন্য এনার্জি কত পেলাম, 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু লিখতে পারি 1u ইনটু c স্কয়ার, এটা লিখতে পারি। তাহলে 1u কে ইকুয়ালস টু কত লিখতে পারি, 1u ইকুয়ালস টু লিখতে পারি 931.5 ডিভাইডেড বাই হচ্ছে c স্কয়ার মেগা ইলেকট্রন ভোল্ট। বুঝছি সবাই আমরা এই পর্যন্ত 1u এর মানটা বের করছি। c স্কয়ারের রেসপেক্টে, c স্কয়ারের সাপেক্ষে আমরা 1u এর মানটা বের করছি, সবাই বুঝছি আমরা? জি ভাইয়া। আচ্ছা, ভাইয়া। সো এটা হচ্ছে আমাদের 1u এর মানটা। সো এটার সাপেক্ষে আমরা কি করতে পারি, তো আমাদের যে হচ্ছে কিউ এর যে ফর্মুলাটা ছিল, কিউ এর ফর্মুলাটা ছিল আমাদের mx মাইনাস হচ্ছে m আলফা প্লাস হচ্ছে আমাদের m আলফা প্লাস হচ্ছে আমাদের my ইনটু হচ্ছে আমাদের c স্কয়ার। তোমরা তো একটা জিনিস ক্লিয়ার যে এখান থেকে এটার যে ইউনিটটা, সেটার ইউনিটটা আমাদের AMU, সো এটার সাথে অবশ্যই AMU গুণ আকারে আছে, এবং AMU-টাকে যদি আমি সেপারেট করতে চাই তাহলে কি লিখতে পারি, 1 AMU, একই কথা, AMU আর 1 AMU, সেটা লিখতে পারি। AMU কে আমরা কি লিখতে পারি, ইউ লিখতে পারি অনলি। সো এককটাকে যদি আমি এখানে চেঞ্জ করি, 1u এককটাকে যদি আমি এই ভ্যালুটা, যে ভ্যালুটা আমরা খুঁজে পেলাম, এই ভ্যালুটা দিয়ে যদি চেঞ্জ করি, তাহলে আমরা মেগা ইলেকট্রন বলতে পাবো না মানটা? সবাই বলো তো, আমরা জাস্ট ইউনিটটা 1u-টাকে চেঞ্জ করতেছি, তাহলে আমরা লিখতে পারি ভাইয়া এই জিনিসটা পাচ্ছি আমরা। এবং এখানে দেখো 1u কে আমি কনভার্ট করে ফেললাম, তাহলে এখানে আসছে 931.5 ডিভাইডেড বাই c স্কয়ার ইনটু c স্কয়ার, যে c স্কয়ার আগে থেকে ছিল ফর্মুলাতে। মেগা ইলেকট্রন ভোল্ট ইউনিটে আসলো এনার্জিটা, নো ডাউট এটা মেগা ইলেকট্রন ভোল্টে আমাদের এনার্জিটা চলে আসলো। তাহলে এই এনার্জি মেগা ইলেকট্রন ভোল্টে আসলো, তার মানে আমি c স্কয়ার কেটে দিতে পারি, রাইট? তাহলে আমরা এখান থেকে পাচ্ছি q ইকুয়ালস টু mx মাইনাস m আলফা প্লাস হচ্ছে আমাদের my ইনটু 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। বুঝছি আমরা? ডিরেক্ট এনার্জি, কোনো c স্কয়ার গুণ করা লাগতেছে না, জাস্ট ডেল্টা m কে আমি 931.5 দিয়ে গুণ করে দিব, তাহলে এনার্জি ভ্যালুটা মেগা ইলেকট্রন ভোল্টে আসবে। সবাই বুঝছি আমরা? ক্লিয়ার? জি ভাইয়া। কেউ কি এমন আছো বুঝো নাই? না বুঝলে অবশ্যই জিজ্ঞাসা করো। আচ্ছা, সো আমরা সবাই আশা করি বুঝতে পেরেছি। সো এটা হচ্ছে আমাদের আলটিমেট ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। এই ফর্মুলাটা আমরা ফিজিক্সও শিখবো, আমরা এখন নিউক্লিয়ার কেমিস্ট্রি পড়তেও শিখলাম, এবং এটা অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। সো এই ফর্মুলাটা সবাই আশা করি মনে রাখতে পারবো আমরা। আচ্ছা, ভর ত্রুটিকে আমরা যদি 931.5 দিয়ে গুণ করি, তাহলে আমরা যে এনার্জিটা পাচ্ছি সেটা আসলে মেগা ইলেকট্রন ভোল্টে পাবো। সবার ক্লিয়ার আশা করি? সবাই বুঝছি এ পর্যন্ত? ভাইয়া হ্যাঁ বলো ভাইয়া। ভাই এখানে শক্তিটা আর ভর দুইটাই কেন ইয়াতে আসলো, কি যেন বললো এটাকে ভাইয়া, মানে এটার কি মানে এমইবিতে আসলো? শক্তি এবং ভর, জি ভাইয়া, মানে মেগা ইলেকট্রন ভোল্ট আসলো না? ও আচ্ছা, তুমি দেখো এখানে নিচে কিন্তু c স্কয়ার আছে, c স্কয়ারে কিন্তু একটা একক আছে মিটার পার সেকেন্ড, ওটাকে কিন্তু কনসিডারেশনে নেই না আমরা, এটা ভিতরেই আছে, c স্কয়ারের ভিতরে ইনট্যাক্ট অবস্থায় আছে। বুঝতে পারছো? ভরের একক অলওয়েজ গ্রাম, কেজি এগুলোই থাকবে। সো তুমি যদি এখন ইউনিট নিয়ে কাজ করো, দেখবা যে মেগা ইলেকট্রন ভোল্টকে তুমি যদি এখন ভাঙো আর নিচে মিটার পার সেকেন্ডকে যদি ক্যালকুলেশন করো, দেখবা যে ওই গ্রাম কেজি পাচ্ছো। সো ভর ওইভাবে আর কি ইউনিট ট্রান্সফার করলে তুমি সেম ইউনিটে ফেরত মানে ফিরে যাবে আর কি। বুঝছো ভাই এবার? আচ্ছা ভাইয়া। ওকে, সো আমরা বুঝতে পারছি এই পর্যন্ত। তুমি যদি ইউনিটগুলো কনভার্ট করো, দেখবা যে আবার সেই ভরেই চলে যাচ্ছ আর কি। আচ্ছা, সো আমি c স্কয়ার টার্মটাকে অ্যাকচুয়ালি হচ্ছে দূরে পাঠানো, মানে c স্কয়ার টার্মটাকে ভ্যানিশ করার জন্য এই কাজটা করছি অ্যাকচুয়ালি। আর 931.5 এটা একটা মানে বেশ ভালো একটা ভ্যালু আমাদের এই ইকুয়েশন ফর্মুলাটাকে মনে রাখার জন্য।
এবং ইন্টারন্যাশনালি এইভাবে ইউজ করা হয় আর কি। কিউ এর ভ্যালুটা জুলে প্রকাশ করা হয় না সাধারণত। পারমাণবিক এই ধরনের বিক্রিয়াগুলোর ক্ষেত্রে, নিউক্লিয়ার বিক্রিয়াগুলোর ক্ষেত্রে সাধারণত মেগা ইলেকট্রন ভোল্টে প্রকাশ করা হয়। আচ্ছা, সবার ক্লিয়ার আশা করি। এখন একটা কনসেপ্ট শিখবো আমরা। সেই কনসেপ্টটা হচ্ছে এই যে শক্তিটা আমাদের উৎপন্ন হচ্ছে। আচ্ছা, যদি টাইমটা ওভার হয়ে যায় দেন সবাই আবার সেম লিংকে জয়েন করিও। আর সম্ভবত 1 মিনিটের মতো আছে। আচ্ছা, আমাদের এখানে যে শক্তিটা উৎপন্ন হচ্ছে সেই শক্তিটা আসলে আমি একটু দেখাই একটু উপরে গিয়ে। সেই শক্তিটা আমাদের কিসে কনভার্ট হবে? সেই শক্তিটা হচ্ছে, আচ্ছা হয়ে গেল রিঅ্যাকশনটা, এই যে রিঅ্যাকশনটা, এই যে আমাদের এখানে যে শক্তিটা উৎপন্ন হলো কিউ, এই শক্তিটা আমাদের হচ্ছে হিলিয়াম পাবে আর থোরিয়াম পাবে গতিশক্তি হিসেবে। এই কিউটাই আমাদের হিলিয়াম এবং থোরিয়ামের মধ্যে গতিশক্তি হিসেবে ডিভাইডেড হয়ে যাবে। বুঝতে পারছি আমরা এই টার্মটা? এই কিউটা তো আর জাস্ট এমনি হলো না। এই কিউটা পাবে হচ্ছে হিলিয়াম, এই কিউটা পাবে হচ্ছে থোরিয়াম, এবং এটা গতিশক্তি হিসেবে ইউজ করবে। অর্থাৎ এখানে প্রচন্ড গতিতে হিলিয়াম এবং থোরিয়াম ছুটে যাবে নিউক্লিয়াস থেকে, মানে এটা ডিভাইডেড হয়ে যাবে, এবং এই কিউটাই আসলে হিলিয়াম এবং থোরিয়ামে গতিশক্তি হিসেবে থাকবে। আমরা এখন সেই গতিশক্তির মানটা বের করা দেখব আমাদের এক্সিস্টিং ফিজিক্সের কনসেপ্ট থেকে। আচ্ছা, সো আমরা কি ইউজ করব? ভরবেগের সংরক্ষণশীলতা ইউজ করব অ্যাকচুয়ালি সেই গতিবেগটা পাওয়ার জন্য। আমরা কি স্টিল কানেক্টেড আছি? জি ভাইয়া। আচ্ছা, আমি তাহলে মিটিংটা এন্ড করে দিচ্ছি, তোমরা আবার সেম লিংকে জয়েন করো।